আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একই রায় কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। 2 কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। 3 হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে, যার বেঙ্গল গ্যাজেট নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন জেম অগাস্টাস হিকি। 5 আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। 6 স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন 1875-এ। 7 ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। 8 বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 9 দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী ভারতে ফেরেন 1914 খ্রিস্টাব্দে। 10 তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় সতীশচন্দ্র সামন্তের উদ্যোগে। 11 ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন 1932 খ্রিস্টাব্দে। 12 লর্ড ওয়াভেলের সভাপতিত্বে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে সিমলায় বৈঠক হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। 13 গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 14 ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া হয়েছে 6টি। 2 এতে আছে ঠিক না ভুল লেখো। আইতে বলেছে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন, ঠিক। 2 রামমোহন রায় সংস্কৃত শিক্ষার সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন, ভুল। 3 স্বামী বিবেকানন্দ নারীর স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন না, ভুল। 4 কলকাতায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে, ভুল। বিতে বেমানান খুঁজতে বলেছে, আইতে হবে ডান্ডি। 2তে দুপলে, উনি ফরাসি আর কি ছিলেন। আর 3 সূর্য সেন। 4 হচ্ছে ধনতান্ত্রিক। সিতে স্তম্ভ মেলানো, আইতে হিন্দু প্যাট্রিয়ট নীল বিদ্রোহ। 2 শিবাজী উৎসব, বাল গঙ্গাধর তিলক। 3 বাহাদুর শাহ জাফর হবে, ডি শেষ মোগল সম্রাট। 4 থিওসফিক্যাল সোসাইটি হবে মাদাম ব্লাভাটস্কি। ডিএতে আছে একটি বাক্যে উত্তর দাও। হুল শব্দের অর্থ বিদ্রোহ। আর 2 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 3 আইতে আছে মেকলে মিনিটসে কি বলা হয়েছিল। লিখবে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। সেই প্রতিবেদনে মেকলে বলেন, ভারতবর্ষে ইংরাজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সেই শিক্ষিত মধ্যবিত্তেরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ আর নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ, এমনটাই আশা করেছিলেন মেকলে। তার প্রতিবেদনে মেকলে জানিয়েছিলেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষা চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। মেকলেও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই উপনিবেশ হিসাবে ভারতে আধুনিকতা আসবে। সেই কারণেই তার প্রতিবেদনে মেকলে ভারতে প্রচলিত জ্ঞানচর্চাকে হেয় করেছিলেন। 2তে বলেছে উডের প্রতিবেদন বলতে কি বোঝো। উডের প্রতিবেদন এটাও 46 পাতায় রয়েছে। 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। তাকে উডের প্রতিবেদন বা উডস ডিসপ্যাচ বলা হয়। সেই ডিসপ্যাচে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসাবে ইংরেজি ও ভারতীয় 2 ধরনের ভাষা চর্চার কথা বলা হয়েছিল। সেই মোতাবেক ঔপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়। 1857 খ্রিস্টাব্দে 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। উচ্চ বিদ্যালয়ের সংখ্যাও আগে থেকে বাড়ানো হয়। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়। 3তে দিয়েছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো। এটা আছে তোমাদের বইয়ের 97 পাতায়। লিখবে যে ভারতে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বেশ কিছু সভা সমিতি। 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপে চিহ্নিত করা হয়। রাজনৈতিক দাবি দেওয়া তুলে ধরার প্রশ্নে প্রথম রাজনৈতিক সংগঠন হিসাবে গড়ে ওঠে জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে। মূলত কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ প্রেসিডেন্সি 3টিতে আঞ্চলিক গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে আরও অনেক সভা সমিতি গড়ে উঠতে থাকে। 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে তাই সভা সমিতির যুগ বলা হয়। 4 দিয়েছে অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো। 2 নাম্বার আছে শুধু এইটুখানি লিখবে যে ভারতে ইংরেজ শাসন ও শোষণের পরিণতিতে ভারতবাসীর দারিদ্র্যের কথা কিছু নেতা দেশবাসীর সামনে তুলে ধরেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে জাতীয়তাবাদী নেতাগণ ভারতের অর্থনৈতিক দুরবস্থার জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করে সমালোচনা করেছিলেন, তাদের এই বক্তব্যকে অর্থনৈতিক জাতীয়তাবাদ নামে পরিচিত।
5-এ দিয়েছে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়, এটা আছে তোমাদের বইয়ের 21 পাতায়, 121 পাতায় আছে ওটা। লিখবে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে খান আব্দুল গফর খানের নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিলেন। তারা ছিলেন অহিংস গান্ধীবাদী সংগ্রামী। তাদের সংগঠনটির নাম খুদাই খিদমতগার। লাল রঙের কুর্তা পরতেন বলে তাদের লাল কুর্তা বাহিনী বলা হতো, আর গান্ধী অনুগামী হওয়ার সুবাদে খান আব্দুল গফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত হন। 6-তে দিয়েছে ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌম কথার অর্থ কি, এটা আছে বইয়ের 148 পাতায় রয়েছে সার্বভৌম কথার অর্থ। এইখান থেকে বলবে সার্বভৌম বলতে বোঝায়, এখান থেকে এতটা, সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চরম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থার আদেশ, নির্দেশ বা অনুরোধ ভারত মানতে বাধ্য নয়। 8-এ আছে ভারতের 7-এ আছে সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝানো হয়েছে, এই উত্তরটা লিখবে এইখান থেকে এতটা। ধর্মনিরপেক্ষ বলতে বোঝানো হয়েছে ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, বিশেষ কোনো ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই রাষ্ট্র করবে না। প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন। 4-এ আসি, 4-এর আয়তে দিয়েছে টিকা লিখতে বলেছে ইয়ং বেঙ্গল আন্দোলন, এগুলো হচ্ছে তোমার 3 নাম্বারের। তো 80 পাতায় বইতে যেটুখানি আছে ওইটুখানি লিখলেই হবে। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতা হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তার ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা মতামত প্রকাশ করেছিলেন। তাছাড়া জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। কিন্তু ব্রিটিশ শাসনের ইংরাজি শিক্ষার প্রতি নব্যবঙ্গ গোষ্ঠীর পুরো সমর্থন ছিল। পরবর্তীকালে এই গোষ্ঠীর অনেক সদস্যই নিজেদের পুরনো মতামতের অবস্থান থেকে সরে গিয়েছিলেন এই পর্যন্ত। এরপরে 2 নম্বরে টিকা আছে সাঁওতাল বিদ্রোহ, এটা আছে বইয়ের 84 পাতায়। লিখবে ঔপনিবেশিক শাসক, জমিদার, ইজারাদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে কৃষকদের পাশাপাশি বিভিন্ন উপজাতিরা বিদ্রোহ করেছিল। 1855-56 খ্রিস্টাব্দে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ ছিল এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাঁওতালদের এলাকায় জমিদার, বহিরাগত মহাজন, যাদের দিকু বলা হতো, প্রভাব বিস্তার করে। দরিদ্র সাঁওতালরা দিকুদের অত্যাচারের মুখে পড়ে। ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগাতো এবং অত্যাচার করত। সবচেয়ে বড় কথা, সাঁওতালদের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হচ্ছিল। এই ভয়াবহ জীবন ও শোষণ থেকে মুক্তি পাবার জন্য সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে। প্রথম দিকে সাঁওতালরা মহাজন, জমিদার ও ব্যবসায়ীদের বাড়ি কুঠিয়ে আক্রমণ করেছিল। পরে সাঁওতালরা তাদের বিদ্রোহ সংগঠিত করে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন সিধু কানু, চাঁদ ও ভৈরব। ভাগলপুর থেকে রাজমহল এলাকায় বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়েছিল। অবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য ব্রিটিশ প্রশাসন নির্মমভাবে সাঁওতালদের আক্রমণ করে। সিধু ও কানু সহ হাজার হাজার সাঁওতালকে হত্যা করা হয়েছিল। তবে এই বিদ্রোহ পুরোপুরিভাবে ব্যর্থ হয়নি। ব্রিটিশ প্রশাসন উপজাতিদের স্বার্থ ও সুরক্ষার ব্যাপারে কিছুটা সচেতন হয়েছিল। সাঁওতালদের জন্য গড়ে তোলা হয়েছিল সাঁওতাল পরগনা। এরপরে রয়েছে 3-এ আছে ভারতের জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য লেখ, এটা আছে বইয়ের 106 পাতায়। লিখবে পুনা শহরে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু পুনায় চরমপন্থীরা শক্তিশালী। সেই যুক্তিতে নরমপন্থীরা অধিবেশনটি সুরাটে করার প্রস্তাব দেন। সুরাট অধিবেশনের সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। হই হট্টগোল আর গোলমালের মধ্যে সুরাট অধিবেশন শেষ হয়। নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চরমপন্থী তিলক তখন চেষ্টা করছিলেন কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখতে, কিন্তু ফিরোজ শাহ মেহতা চরমপন্থীদের সম্পূর্ণ বাদ দিয়ে এলাহাবাদ অধিবেশন আয়োজন করেন। অন্যদিকে চরমপন্থী নেতারাও নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হন। ফলে কার্যত সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নরমপন্থী বনাম চরমপন্থী বিবাদে ধাক্কা খেয়েছিল। এরপরে রয়েছে 5-এ আছে বিনয় বাদল দীনেশ আর অলিন্দ অভিযান সম্পর্কে লেখো, এটা আছে বইয়ের 123 পাতায়। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। তাদের সাহায্য করেছিলেন রসময় সুর আর নিকুঞ্জ সেন। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে ঢুকে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসন সহ আরও 2জনকে হত্যা করেন। পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদের দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই। শেষ মুহূর্তে ধরা পড়ার আগে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেন। কদিন পরে আহত বিনয়ের মৃত্যু হয়। দীনেশ সুস্থ হয়ে উঠলে তারও ফাঁসি হয়। 6-তে রয়েছে ভগৎ সিং স্মরণীয় কেন, এর নিচে রয়েছে 121
23 পৃষ্ঠাতেই লিখবে পাঞ্জাবে চন্দ্রশেখর আজাদের প্রতিবাদে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্য পদ নিয়েছিলেন ভগৎ সিং। পরে ভগৎ নিজে তৈরি করেন নওজওয়ান ভারত সভা সংগঠন। ভগতের অনুগামীদের মধ্যে ছিলেন রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ। কাকুরি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং আর তার সহযোগীদের বিরুদ্ধে কাকুরি ষড়যন্ত্র মামলা করে 1925 খ্রিস্টাব্দে। এই মামলায় রামপ্রসাদ বিসমিল আর আশফাক উল্লাহ সহ 4 জনের ফাঁসি হয়। ব্রিটিশ পুলিশের হাতে নিহত লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং লাহোরের সরকারি পুলিশ সুপার স্যান্ডার্সকে হত্যা করেন। 1929 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল কেন্দ্রীয় আইনসভা কক্ষে ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত বোমা ফেলেন এবং দুজনেই স্বেচ্ছায় ধরা দেন। সেই ঘটনায় বিপ্লবী রাজগুরু ও সুখদেও সহ অনেকে ধরা পড়েন। ব্রিটিশ প্রশাসন এই পরিপ্রেক্ষিতে 1929 খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু করে। সেই মামলার রায়ে 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিং, সুখদেও আর রাজগুরুর ফাঁসি হয়। ইনকলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক কথাটিকে ভগৎ সিং আর তার সহযোগীরা জনপ্রিয় করে। সাথে আছে বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? এই উত্তরটা লিখবে বাংলাদেশে বিভিন্ন কারণে বিপ্লবী গুপ্ত সমিতি গড়ে ওঠে। অনুশীলন সমিতি, যুগান্তর ইত্যাদি গুপ্ত সমিতি বিংশ শতকে প্রতিষ্ঠিত হয়। কারণ এক হচ্ছে প্রতিবাদ প্রক্রিয়া ইংরেজ সরকার ভারতীয়দের স্বায়ত্তশাসন লাভের অযোগ্য এবং পৌরুষহীন জাতি বলে বর্ণনা করে। এর প্রতিবাদ ও প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে শরীরচর্চার জন্য সমিতি গড়ে ওঠে। এই সমিতিগুলিতে বিপ্লবী কাজকর্ম যোগ হয়। আন্তর্জাতিক প্রভাব ইটালির কার্বোনারি সমিতি এবং রাশিয়ার নিহিলিস্টদের কার্যকলাপ এদেশের যুব সমাজকে প্রভাবিত করেছিল। ভগিনী নিবেদিতা এই কাজে সাহায্য করেন। স্বদেশীদের ব্যর্থতা, স্বদেশী আন্দোলন ব্যর্থ হলে ইংরেজ কর্মচারীদের হত্যার মাধ্যমে সরকারকে আতঙ্কিত করবার জন্য অস্ত্রের রাজনীতি শুরু হয়। এই সমস্ত কারণের ফলশ্রুতিতে বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে। 8 দিয়েছে ভারতের সংবিধানে নাগরিকদের কয়েকটি মৌলিক অধিকার রয়েছে। কটি এবং কি কি মৌলিক অধিকার রয়েছে? এটা আছে বইয়ের 157 পাতায়। এইখান থেকে লিখবে যে ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেগুলো হচ্ছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই অধিকারগুলি শাসন ও আইন বিভাগের কর্তৃত্বের বাইরে রয়েছে। তাই সংবিধান দ্বারা সুরক্ষিত এই অধিকারগুলিকে মৌলিক অধিকার বলা হয়। এই অধিকারগুলি ক্ষুণ্ণ হলে ভারতের যে কোনো নাগরিক আদালতের দ্বারস্থ হতে পারে। এবারে 5-এর দাগে আসি। 5-এর দাগে দিয়েছে সমাজ এবং শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান লেখো। তো প্রথমে 80 পাতায় যেটা আছে সেটা আগে বলবে, তারপরে 79 পাতায় সমাজ সংস্কারের উপর একটু আছে, ওর সাথে অ্যাড করে দেবে। তো 80 পাতায় এইখান থেকে লিখবে যে 19 শতকের দ্বিতীয় ভাগে বাংলার প্রায় একক উদ্যোগে শিক্ষা এবং সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত কলেজে পড়ানোর সময় থেকে শিক্ষা সংক্রান্ত নানান সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন বিদ্যাসাগর। তার উদ্যোগেই ব্রাহ্মণ এবং বৈদ্য পরিবারের ছেলেদের পাশাপাশি কায়স্থ ছেলেরাও সংস্কৃত কলেজে পড়ার সুযোগ পায়। বিদ্যাসাগর সংস্কৃত শিক্ষার পাশাপাশি উপযুক্ত ইংরেজি শিক্ষা দরকারও অনুভব করেছিলেন। তিনি বুঝেছিলেন মাতৃভাষার ইংরেজির মধ্যে সংযোগ সাধন দরকার। 1850-এর দশকে ছাত্রদের পড়ার জন্য অনেকগুলি বই লেখেন বিদ্যাসাগর। পাশাপাশি ইংরাজি ভাষায় লেখা আধুনিক গণিতের চর্চাও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন তিনি। সহকারী স্কুল পরিদর্শক হিসাবে বাংলার বিভিন্ন জেলায় কয়েকটি মডেল স্কুল তৈরি করেন বিদ্যাসাগর। তিনি বুঝেছিলেন যে সরকারি তরফে যে সামান্য টাকা শিক্ষা খাতে বরাদ্দ করা হয় তা দিয়ে সমস্ত মানুষকে শিক্ষার আওতায় আনা সম্ভব নয়। ফলে শিক্ষা বিষয়ে ঔপনিবেশিক সরকারের নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত বলে মনে করতেন বিদ্যাসাগর। নারীদের শিক্ষা বিস্তারের প্রতিও বিদ্যাসাগরের নজর দিয়েছিলেন। বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়তে যায় তার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। স্কুল পরিদর্শকের কাজ করার সময় নিজের খরচে অনেকগুলি মেয়েদের স্কুল তৈরি করেছিলেন বিদ্যাসাগর। বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সেই স্কুলগুলিতে অনেক মেয়ে পড়াশোনা করত। এটা শিক্ষা সংস্কার। আর তার সাথে সমাজ সংস্কার এইখান থেকে দিয়ে দেবে যে 19 শতকের মাঝামাঝি সময় বিধবা নারীদের পুনরায় বিয়ে দেওয়া নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন গড়ে তুলেছিলেন। রামমোহনের মতো বিদ্যাসাগরও ব্রিটিশ প্রশাসনের কাছে আইন জারি করে বিধবা বিবাহ চালু করার দাবি চালিয়েছিলেন। 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়, কিন্তু সমাজের সর্বস্তরে মোটেই বিধবা বিবাহ জনপ্রিয় হয়নি। বরং বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি বিধবা বিবাহ আয়োজন করা হয়েছিল। 5-এ 2-এ বলেছে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের গুরুত্ব লেখো।
ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে জাপানি আক্রমণ প্রতিরোধ, ক্রিপস মিশনের ব্যর্থতা, রাজনৈতিক সংকট প্রভৃতি কারণে ভারত ছাড়ো আন্দোলন হয়। ব্যর্থ হলেও বিভিন্ন দিক থেকে গুরুত্ব ছিল অপরিসীম। এক হচ্ছে স্বতঃস্ফূর্ততা, এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। সরকার জাতীয় নেতাদের গ্রেপ্তার করেছিল, কংগ্রেস সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, তবুও জনতা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এত ব্যাপক জনজাগরণ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর আর ঘটেনি। ব্রিটিশের মর্যাদাহানি, এই জনজাগরণ ব্রিটিশ বিরোধী ছিল, ফলে ব্রিটিশ রাজের মর্যাদাহানি ঘটে। ব্রিটিশ সরকারের মর্যাদা রক্ষার জন্য যুদ্ধ শেষে মন্ত্রী মিশন ভারতে আসে। এই গণ আন্দোলন প্রমাণ করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দিন শেষ হয়ে এসেছে। এর মাত্র 5 বছর পর ভারত স্বাধীন হয়। তিনি বলেছে ভারতের সাম্প্রদায়িকতার উদ্ভবের কারণগুলি লেখো। এই উত্তরটা লিখবে যে ভারতে ইংরেজ রাজত্বের প্রতিষ্ঠা হয়েছিল মুসলিম রাজত্বের অবসান ঘটিয়ে। তার প্রথম থেকেই মুসলিমরা ইংরেজ শাসনের বিরোধী ছিল। ইংরেজরা তখন হিন্দুদের সুযোগ সুবিধা নিয়ে সমর্থন লাভ করে। পরে শিক্ষিত হিন্দুরা ইংরেজ শাসনের সমালোচনা বিরোধিতা শুরু করলে ইংরেজরা মুসলিমদের সুযোগ সুবিধা দিতে শুরু করে। এভাবে ইংরেজরা ভারতীয় রাজনীতিতে বিভেদ ও শাসন এবং সাম্প্রদায়িকতার জন্ম দেয়। এক হচ্ছে আলিগড় আন্দোলন। আলিগড় কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্রিটিশ সরকারের ভূমিকা ছিল। এই কলেজের অধ্যক্ষ থিওডোর বেকের পরামর্শ মতো স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত হন। মুসলিমদের কংগ্রেস থেকে দূরে রাখার জন্য বেক পরামর্শ দেন। 2 বঙ্গভঙ্গ প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও কলকাতা কেন্দ্রিক হিন্দু জাতীয়তাবাদ দুর্বল করার জন্য বড়লাট লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। পূর্ব বাংলার আসামকে তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশে পরিণত করেন। তিনি ঢাকার নবাবকে আর্থিক সাহায্য দেন। তিনি সিমলা সাক্ষাৎকার। আগা খানের নেতৃত্বে মুসলিম প্রতিনিধি দল বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে সিমলায় সাক্ষাৎ করেন। মুসলিমদের দাবিগুলি বড়লাট সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। এছাড়া কংগ্রেসের মতো মুসলিম সংগঠন তৈরি করার পরামর্শ দেন। পৃথক নির্বাচন। বড়লাট লর্ড মিন্টো এবং ভারত সচিব মর্লে সংস্কার আইন দ্বারা মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দান করেন। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় 1932-এ। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এই নীতি ঘোষণা করেন। এর দ্বারা মুসলিম, শিখ, খ্রিস্টান প্রভৃতি সংখ্যালঘু জাতিগোষ্ঠীর আসন সংরক্ষিত হয়। এভাবে সরকারি উদ্যোগে ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়। ভারতীয় রাজনীতি এরপর 2টি আলাদা ধারায় প্রবাহিত হতে থাকে। 4 দিয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা সংক্ষেপে লেখো। ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের বীর সেনাদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জনের পরিকল্পনা করেছিলেন। আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা 1942 খ্রিস্টাব্দের 15 জুন প্রখ্যাত ভারতীয় বিপ্লবী রাসবিহারী বসু ব্যাংকক শহরে প্রবাসী ভারতীয়দের দিয়ে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন। তিনি সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। প্রতিষ্ঠাকালে আজাদ হিন্দ ফৌজের প্রধান সেনাপতি ছিলেন মোহন সিং। সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ। নেতাজি সুভাষচন্দ্র সিঙ্গাপুরে এক বিশাল অনুষ্ঠানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্বভার এবং আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পরে তিনি এর সেনাদলকে কয়েকটি ব্রিগেডে ভাগ করেন। এগুলি হচ্ছে গান্ধী ব্রিগেড, আজাদ, নেহেরু, রানী ঝাঁসি প্রভৃতি। আজাদ হিন্দ সরকার গঠন। নেতাজি সুভাষচন্দ্র সিঙ্গাপুরে 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর স্বাধীন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন। জাপান, ইটালি, জার্মানি সহ 9টি রাষ্ট্র এই সরকারকে স্বীকৃতি দেয়। জাপান তার অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই সরকারকে অর্পণ করে। এই দ্বীপপুঞ্জ 2টি নামকরণ করা হয়, যথাক্রমে শহীদ দ্বীপ আর স্বরাজ দ্বীপ। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আজাদ হিন্দ ফৌজ 1943 খ্রিস্টাব্দের 23 অক্টোবর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারতীয়রা দলে দলে আজাদ হিন্দ বাহিনীতে যোগদান করেন। নেতাজি 1944 খ্রিস্টাব্দে 4 জানুয়ারি রেঙ্গুনে আজাদ হিন্দ ফৌজের প্রধান সামরিক দপ্তর স্থাপন করেন। আজাদ হিন্দ ফৌজের রণধ্বনি ছিল দিল্লি চলো। তাদের লক্ষ্য ছিল দিল্লি দখল করে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করা। আজাদ হিন্দ ফৌজের অভিযান। নেতাজির বলিষ্ঠ নেতৃত্বে উদ্বুদ্ধ আজাদ হিন্দ বাহিনী ব্রহ্মদেশ সীমান্ত অতিক্রম করে ভারত ভূখণ্ডে পদার্পণ করে। 1944 খ্রিস্টাব্দের 18 মার্চ তারা মণিপুরে প্রবেশ করে মৈরাংয়ের ভারতে জাতীয় পতাকা উত্তোলন করে আর মণিপুরের রাজধানী ইম্ফল দখলের জন্য ইংরেজ বাহিনীর সঙ্গে লড়াই শুরু করে। আজাদ বাহিনীর আত্মসমর্পণ। একদিকে আমেরিকা জাপান অভিযানে অগ্রসর হলে যুদ্ধের গতি পরিবর্তিত হয়। জাপানি সেনাবাহিনী স্বদেশ রক্ষার্থে আজাদ হিন্দ বাহিনীর সঙ্গ ত্যাগ করে। 1945 খ্রিস্টাব্দের 15 আগস্ট জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে আজাদ হিন্দ বাহিনীও
অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়। অপরদিকে 18ই আগস্ট নেতাজি এক বিমান দুর্ঘটনায় নিহত হন বলে খবর প্রচারিত হয়। গুরুত্ব: ভারতে জাতীয় আন্দোলনের ইতিহাসে আজাদ হিন্দ বাহিনীর মুক্তি সংগ্রামের গুরুত্ব অপরিসীম। প্রথমত, আজাদ হিন্দ বাহিনীর মুক্তি সংগ্রামের কাহিনী দেশবাসীকে স্বাধীনতা লাভের জন্য উদ্গ্রীব করে তুলেছিল। দ্বিতীয়ত, আজাদ হিন্দ বাহিনীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের যোগদানে জাতীয় ঐক্য আর ভ্রাতৃত্ববোধের ঐতিহ্য প্রকাশিত হয়েছিল। তৃতীয়ত, আজাদ হিন্দ বাহিনীর বীর সৈনিকদের বিচারকে কেন্দ্র করে দেশব্যাপী গণ আন্দোলন শুরু হয়েছিল। চতুর্থত, আজাদ হিন্দ বাহিনীর বীরত্বপূর্ণ সংগ্রামের প্রভাবে ইংরেজ বাহিনীর ভারতীয় সিপাহীরা প্রভাবিত হয়েছিল। ফলে ইংরেজ সরকারও বুঝতে পেরেছিল যে ভারতে তাদের দিন শেষ হয়ে এসেছে এবং তারা ক্ষমতা হস্তান্তর বিষয়ে চিন্তাভাবনা শুরু করে। এরপরে 5 নম্বর প্রশ্নটা আছে, 1857 সালে বিদ্রোহের প্রকৃতি লেখো। এটা আমি ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি। এই উত্তরটা লিখবে যে সিপাহী বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল। সূচনা: 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে। অনেকের মতে এটি ছিল নিছক একটি সামরিক বিদ্রোহ, কারো মতে এটি ছিল রক্ষণশীল বিদ্রোহ বা সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। আবার অনেকেই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। প্রকৃতি: এক হচ্ছে সিপাহীদের বিদ্রোহ। শাহ সৈয়দ আহমেদ খান, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি প্রমুখ এই বিদ্রোহকে নিছক সিপাহীদের বিদ্রোহ বলেই মনে করেন। তাদের মতে এই বিদ্রোহে বিভিন্ন গোষ্ঠী যোগ দিয়েছিল নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য, কোনো জাতীয় স্বার্থের চিন্তা তারা করেনি। 2, দেশের বহু মানুষ ও গোষ্ঠী এই বিদ্রোহ থেকে দূরে ছিল। সিন্ধিয়া, গায়কোয়াড়, হোলকার, ত্রিবাঙ্কুরের রাজারা এই বিদ্রোহে যোগ দেননি। 3, দেশের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী 1857 বিদ্রোহকে সমর্থন করেনি। এইসব কারণে এই বিদ্রোহকে জাতীয় আন্দোলন বলা চলে না। 2, সামন্তদের বিদ্রোহ। মার্ক্সবাদী ইতিহাসবিদ রজনীপাম দত্ত এই বিদ্রোহকে রক্ষণশীল ও সামন্ততান্ত্রিক শক্তিগুলির অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন, কারণ নানা সাহেব লক্ষ্মীবাঈ, কুনওয়ার সিংহ প্রমুখ সামন্ত শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই বিদ্রোহে নেতৃত্ব দেন। 3, জাতীয় বিদ্রোহ। জন কে, জে.বি. নর্টন, ম্যালেসন প্রমুখ ইতিহাসবিদ 1857 মহাবিদ্রোহকে একটি জাতীয় বিদ্রোহ বলে মনে করেন। ইতিহাসবিদ শশীভূষণ চৌধুরী দৃঢ়তার সঙ্গে বলেছেন যে এটি ছিল সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় যুদ্ধ। বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাটরূপে ঘোষণা করে জাতীয়তাবাদী মনোভাবের পরিচয় দেয়। 4 হচ্ছে গণবিদ্রোহ। কথা নিঃসন্দেহে বলা যায় যে আপামর ভারতবাসী স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগ দিয়েছিল। লক্ষ লক্ষ ভারতবাসী সর্বস্ব পণ করে সিপাহীদের সঙ্গে এই বিদ্রোহে যোগ দেয়। 5 হচ্ছে প্রথম স্বাধীনতা যুদ্ধ। দেশপ্রেমিক বিনায়ক দামোদর সাভারকার তার দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন। পি.সি. যোশী তার 1857 ইন ওয়ার হিস্ট্রি প্রবন্ধে মহাবিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন। কার্ল মার্কস আর ফ্রেডরিক অ্যাঙ্গেলসও মহাবিদ্রোহকে মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন।